নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। আমার ভিডিওতে সবাইকে সাদর আমন্ত্রণ। তো আজকের টপিকসে ঢোকা যাক। আজকের কন্টেন্ট টিনুকে নিয়ে বেশ কিছু কথা বলার আছে। টিনুর বাতকুল্লায় যখন ও থাকতো, তখনকার দিনের বললেই মনে হয় ভালো হবে, শুনতে ভালো লাগবে। তখনকার দিনের একটি ভিডিও আমি এখন দেখছিলাম, যাকে নিয়ে কন্টেন্ট করব। তার ভিডিও বর্তমানে দু একটা ভিডিও আমি নেড়ে চেড়ে তবে আমার কন্টেন্ট করি। শুধু আজকের ভিডিওটার ওপর বেস করেই আমি কোনো দিন কন্টেন্ট করি না, কিন্তু আমি ভিডিওই কন্টেন্ট করি এবং ভিডিও করি কন্ট্রোভার্সি ভিডিও করি। তো সেই রকমই টিনুর বর্তমান ভিডিও দু একটা দেখলাম এবং হঠাৎ হোম পেজে চলে এলো বাতকুল্লার 5 বছর আগের, 5 নয়, এখন তো 7.5 হচ্ছে, 7.5 বছর আগে, ওই জন্য আগেকার দিনের বললাম। আগেকার দিনের একটি ভিডিও এলো এবং ভিডিওটি কোন পরিপ্রেক্ষিতে সেটা তোমাদের একটু না বললে তোমরা ঠিক বুঝতে পারবে না, শুনলেই বুঝতে পেরে যাবে। কারণ সবাই তো মাই ভিলেজ লাইফ টিনা দেখতাম আমরা, খুবই পপুলার ছিল ওরা, সন্দীপ টিনা। এখনও যথেষ্ট আছে, কিন্তু যখন যাকে সেটার পরে আসছি তো দেখছিলাম। এবার তোমাদের বলি কোন ভিডিও। টিনার সাথে সন্দীপের মনোমালিন্য ঘটার ভিডিও। তখন কৃষাণু ধরো মানে ও টিনা এই ঘটনা ঘটার আগের ভিডিও। তখন কৃষাণু ছোট, কিন্তু সব কথাই বুঝতে পারছে এবং বলতেও পারছে, মোটামুটি বলতে পারছে, বুঝতেও পারছে। এবং কৃষাণু আগাগোড়ায় একটু বুদ্ধিমান, এটুকু আমি লক্ষ্য করেছি। তো টিনা সন্দীপের মনোমালিন্য ঘটেছিল এবং টিনা অনেক দিন ধরেই তার শরীরটা খারাপ চলছিল। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছিল ভিডিওটাতে টিনার চোখ মুখ শুকনো ছিল। আমি তো টিনু বলি, টিনা বলি না, আমি টিনু বলি আগাগোড়ায়। তো টিনুর চোখ মুখ শুকনো ছিল, দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল টিনুর শরীরটা খারাপ। ও নিতে পারছিল না, এটা খুব স্বাভাবিক বন্ধুরা। আমার এখন শরীর খারাপ কি শরীর ভালো, আমার চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই খানিকটা হলেও তো আইডিয়া করতে পারবে। বাদ বাকিটা আমি যখন মুখে বলবো তখন নিশ্চয়ই বুঝতে পারবে, কিন্তু তার আগে তোমরা আমার চোখ মুখ দেখে তো আইডিয়া করতে পারবে না আমি পুরোপুরি সুস্থ আছি কি অসুস্থ। ঠিক তেমনি টিনুর ভিডিওটা দেখলাম, আগেকার দিনের ভিডিওটা দেখলাম। হ্যাঁ, টিনুর যথেষ্ট অসুস্থ, ক্লান্ত লাগছিল। অসুস্থ বলতে ক্লান্ত লাগছিল, ক্লান্ত মানে শরীরটা খারাপ, ভালো ছিল না। ও চেয়েছিল একটু রেস্ট, কটা দিনের জন্য একটু রেস্ট চেয়েছিল, পারছিল না, শরীরে মনেও ক্লান্ত ছিল। যার জন্যই ওর কাছে কৃষ্ণনগরে, ও টিনুর তো মামার বাড়ি, তোমরা সবাই দেখছো, যখন তখন ওর মা যাচ্ছে আসছে, ওরা সবাই যাচ্ছে আসছে, ও রীতা বৌদিও এসে আছে ওদের কাছে, ওইখানে গিয়েছিল। তখন ওর দিদা বেঁচে ছিল, টিনুর দিদা বেঁচে ছিল। তো গিয়েছিল, মনোমালিন্য যা হয়েছে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ তো হয়, এগুলো তো ভেরি কমন হয়। কিন্তু যাই হোক, মেয়েটার তখন শরীরটা খুব খারাপ লাগছিল এবং ও একটু রেস্টে থাকতে চেয়েছিল। শরীরের মনে দুদিক থেকেই ওর রেস্টের প্রয়োজন ছিল। এবং ও বাড়ির থেকে বেশ ভালোই ব্যাগটা গুছিয়ে নিয়ে কৃষাণুর একটা, ওর একটা ভালো মানে কটা দিন থাকবে বলে মেয়েটা গিয়েছিল নিজের মামার বাড়িতে। এবং গিয়ে মামাকেও জিজ্ঞেস করেছে, মামা আমি ওখানে তোমার ওখানে থাকবো কটা দিন, থাকতে দেবে? মামা বলেছে যে হ্যাঁ, কেন থাকবি না, আমার বাড়িতে এসেছিস, কেন থাকবি না, খুব স্বাভাবিক। ও ছিল। এবং ও যেদিন গেছে তার পরের দিনই সন্দীপ চলে গেল তাকে আনতে। সকালবেলা ফোন করে, টিনু বেশ ভালোই ছিল, রাত্রিবেলা শুয়েছে দিদার কাছে, দিদার খাটটা ছোট, মানে বিছানাটা ছোট, সেখানে কৃষাণুকে শুয়েছে, নিচে মাটিতে টিনু শুয়েছিল। এবং ভিডিওর কাজ করতে করতে, ওর এডিট করতে করতে ভোর 4টে বেজেছে।
তারপরে 6টা পর্যন্ত 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছে। স্বাভাবিক, ওর শরীরটা আরোই ক্লান্ত। তো সেখানে সন্দীপ পরের দিন ওকে বেলার দিকে ফোন করেছে যে এখান থেকে এইটুকু মামার বাড়ি, এখানে গিয়ে এতদিন থাকার কি আছে? আমি তো তোমাকে যখন তখন নিয়ে আসি, একটা দিন থাকো তো, এখানে থাকার কি আছে? এসে এতদিন কেউ থাকে এত কাছে মামার বাড়ি? আমি তো নিয়ে আসছি তোমাকে। এটা সন্দীপের বক্তব্য। এবং সন্দীপ টিনু দুজনেই বলল একই কথা। সন্দীপও বলেছে ওই ভিডিওটার মধ্যে, টিনুও বলেছে। তো টিনু চাইছিল কটা দিন থাকতে, সেইভাবেই নিজেকে মানসিক শারীরিক প্রস্তুতি নিয়ে গিয়েছিল। এবং ছেলে মানুষ তো সব খুব স্বাভাবিক, সেটা হয়। এবার মামার বাড়ির যত্ন আত্মীয় যথেষ্ট, সবাই ভালোবাসে থেকেছে। পরের দিন সন্দীপের যখন ফোন গেল, টিনু তখন স্নান হয়নি। কৃষাণুকে ছাতে জল গরম করতে দিল স্নান করাবে বলে, এবং টিনুর স্নান তারপরে হবে। তো সন্দীপ গিয়ে বলছে যে মানে সন্দীপের বক্তব্য হচ্ছে এসছি চলো। তো টিনু বললো না, খেয়ে দিয়ে যাব, এখনই যাব না। প্রথমে তো টিনু আসতে চাইছিল না, স্বাভাবিক, সেটা কোনো মেয়েই আসতে চায় না, বা কোনো পুরুষ মানুষই আসতে, কোনো মানুষ বলি সেটাই ভালো হবে শুনতে, যে একটা আশা করে গেছি অন্তত আমাকে 3-4টে দিন থাকতে দাও, এই কনসিডারটা তো করা যেতেই পারতো না বন্ধুরা? মনে হয় করলে ভালো হতো, বা সেইটা ভালো হতো, বা সেইটাই উচিত ছিল করার সেই মুহূর্তে। ও যখন বলছে আমার শরীর ভালো নেই, ও গেছে ব্যাগটা গুছিয়ে বাচ্চাটাকে নিয়ে 2-4 দিন থাকবো বলে, 1 সপ্তাহ অন্তত থাকতে ওকে দিতে হতো। তা না করে পরের দিনই সন্দীপ গিয়ে নিয়ে আসলো। এবং দুপুরে যেহেতু মামির এবার রান্নাবান্না করেছে, দুটো না খেয়ে গেলে হয়। এবং রীতা বৌদি যাকে দেখছো, সেও তারা প্রত্যেকেই রিকোয়েস্ট করেছে থাকার জন্য। কিন্তু সন্দীপ নাছোড়বান্দা, তোমরা সবাই জানো সন্দীপ বড্ড একগুঁয়ে, এটুকু আমরা এতদিনে জেনে গেছি, বড্ড একগুঁয়ে, ওর মায়ের মতন। তো যাই হোক, বড্ড একগুঁয়ে। ও যেটা মনে করবে, মায়ের মতন বললেও ভুল হবে, সন্দীপ এটা নিজের মতোই বড্ড একগুঁয়ে। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করলো, করে তারপরে একটু রেস্ট নিয়ে বিকেল 4টে নাগাদ বেরিয়ে বললো যে এখান থেকে এইটুকু তো, টিনু এই কথাগুলো টিনু বলছে, এখান থেকে খানিকটা পৌঁছে যাব, 6টা 6:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। এবং আসার পথে ওরা বাচ্চাটার জন্য, মানে কৃষাণু সোনার জন্য কিছু গরমের জামা কাপড় নিল, অনেকটা ডিসকাউন্টে দিচ্ছিল, জামা কাপড় নিয়ে যথারীতি বাড়ি এসেছে, এবং এসে জামা কাপড়গুলো আমাদের দেখিয়েছে। কিন্তু টিনুর মন মেজাজ ভালো নেই, ক্লান্ত, শরীরটা খুবই ক্লান্ত। আগের দিন রাত্রিরে ঘুম হয়নি, পরের দিন এসে ও বলল যে রেস্ট নিয়েছি খানিকক্ষণ, তারপরে রাত্রিরে এখন আমি সব খাই, ভাত হলে ভাত খাই, রুটি হলে রুটি খাই, সব কিছুই খাই। তোমরা মনে হয় বুঝতে পারছো আমি কোন দিকে এগোবার চেষ্টা করছি। মনে হয় কেউ আন্দাজ করতে পারছো কেন আমি আগেকার দিনের ভিডিওর কথা এত জাহির করে বলতে বসলাম। নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো। তো ও বললো এখন আমি সব খাই। তো খেয়ে নিয়ে তখন ঘড়ির দিকে তাকালো, 11টা বাজে। 11টা, 11:15 বললো, শুতে 11টা তো বাজবেই, স্বাভাবিক, এগুলো তো প্রত্যেকের ঘরেই হয়। শুয়ে পড়েছে, এবং ওর মাথার এইগুলো ব্যথা করছিল, কারণ ওর শরীরটা সত্যি ক্লান্ত ছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছিল। আর দেখো, একটা মেয়ে না, শ্বশুরবাড়িতে সবার কপালে তো সব জোটে না। আচ্ছা, কি একটুখানি কথা মধ্যেখানে আমি বাদ দিয়েছি, সেটুকু অ্যাড করে দিই। টিনু যখন বলছিল যে তুমি এসেছো, সন্দীপকে যখন ওদের কথা কাটাকাটি চলছিল, রীতা তখন ঘরে ছিল, এবং দাদাও ছিল, ওর দাদারাও ছিল, মামিও ছিল। যে কথা কাটাকাটি চলছে যখন, যে আমি যাব না, যেরকম হয় মেয়েদের, এখন যাব না, ভালো লাগছে না, তুমি কেন এত তাড়াতাড়ি এলে, 2 দিন পরে আসতে পারতে। তো সন্দীপ তখন বলছে ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি ছেলেটাকে দিয়ে দাও, ওকে নিয়ে গেলেই হয়ে যাবে। তার মানে ভাবো, তখন থেকেই টার্গেট ছিল ছেলের প্রতি। তুমি গেলেও হবে, না গেলেও হবে, এই কথা সন্দীপ বলল।
আচ্ছা, এগুলো কিন্তু আমি কমন হিসেবেই ধরলাম। আমি এগুলো, এই ধরনের কথাগুলো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়, কিন্তু সকলের হয়। যে যাকে তুমি যে তোমাকে যেতে হবে না, যে ছেলে গেলেই হবে। এবার এখন আমাদের সন্তানরা বড় হয়েছে, আমরা বুড়ি হয়েছি, বুড়ো বুড়ি হয়েছি, এখনকার কথা আলাদা, কিন্তু প্রথম প্রথম ওদেরও তো লাইফের প্রথমকার কথা বলছি আমি। এই কথা সন্দীপ বলল, ছেলে গেলেই হবে, আমি ছেলেকে নিয়ে চলে যাচ্ছি, তুমি থাকো। রাগের মাথায় বলে, কিন্তু আমার কথা হচ্ছে এখানে তো রাগের কোনো প্রশ্ন ওঠে না। মেয়েটা যখন চাইছে রেস্ট, ও বলে গেছে, তারপরেও সন্দীপ কেন এত হুড়োহুড়ি করে গেল ওকে মামার বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে আসার? সন্দীপের কিসের হিরিক ছিল? কিসের এত হিরিক পড়েছিল সন্দীপের তখন? মেয়েটাকে দুদিনও রেস্ট দেওয়ার মানে জায়গা সন্দীপ খুঁজে পেল না। কিসের জন্য একদম তড়িঘড়ি করে নিয়ে এলো? ভালোবেসে। ভালোবেসে? তাহলে সত্যিই যদি ভালোবাসাই থাকতো, তাহলে তার পরের পদক্ষেপ কেন এই ধরনের হলো? কেন হলো? সেই তো ছেলেই প্রাধান্য পেল, ছেলেকে নিয়েই ওদের থেকে যেতে হলো। টিনা গেল গেল, টিনা থাকলো থাকলো, টিনু না গেল গেল, কিচ্ছু আসে যায় না। বোঝাতে পারছি? এইবার মনে হয় তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো। তোমাদের নিশ্চয়ই বোঝাতে পারছি, বুঝতে পারছো? তখন থেকেই ওদের মানসিকতায় টিনুকে শুধু খাটাবো। আর এই কথাগুলো কেন বললাম না, পরবর্তী অধ্যায়ে সন্দীপ বলেছে, এবং সন্দীপের যারা সাপোর্টার তারা অনেকেই বলেছেন টিনুকে তো কিছুই করতো না, শুধু শাশুড়িই সব করতো। টিনু শুধু এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াতো, শাশুড়ির ঘাড়ের ওপর দিয়েই চালিয়েছে, উনি ডেকে খেতে দিতেন, ও খেত। যারা বলেছো তাদের উদ্দেশ্যে আরও বেশি করে বলছি, এবং সন্দীপের উদ্দেশ্যেই, যে ঘটনাগুলো কোথার থেকে শুরু হয়েছে তোমরা পুরনো ভিডিওগুলো দেখলে না, আস্তে 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 বুঝতে নিজেরাই পারবে। রাতারাতি সব কিছু হয় না বন্ধুরা। আজকে টিনুকে দেখে যে খারাপটা লাগছে, তখনও কিন্তু টিনুকে দেখে খারাপ লেগেছিল। তখনও টিনু অসহায় ছিল শ্বশুর বাড়ির চাপে। আজকেও সেম জায়গায় টিনু পড়ে আছে বাপের বাড়ির চাপে। টিনু মেয়েটা কিন্তু কোনো দিন নিজের জায়গা নিজে গঠন করতে পারেনি। গঠন করার চেয়েও বেশি ওর মাথার উপরে প্রেশার ক্রিয়েট করেছে শ্বশুরবাড়ির লোক, বর্তমান পরিস্থিতিতে বাপের বাড়ির লোক, ওর মা অমাবস্যা। যার জন্যই তোমাদের এই ভিডিওটার কথা আমি এতক্ষণ ধরে বললাম। বোঝাতে পারছি? এই মেয়েটা কোনোদিনই নিজের মনের কথা বলার জায়গা পায়নি। ও কোনো দিনই না শ্বশুরবাড়িতে না বাপের বাড়িতে গুরুত্ব পেয়েছে। ওখানে ওর ভিডিও না করলে হতো না, বারবার বলছি, হতো না। এখানেও ওর ভিডিও না করলে, প্রমোশনাল ভিডিওগুলো না করলে হবে না। বোঝাতে পারছি? তাহলে দুটো কানেক্ট দেখছো, দুটোর যোগাযোগ কোথায়, মেয়েটার ওপর চাপটা কোথায় তোমরা বুঝতে পারছো? এই মেয়েটা এখনও নিজের ভালো বুঝতে পারছে না। অনেক রকমভাবে বুঝিয়েছি, তাও নিজের ভালো বোঝার চেষ্টা করছে না। এবং তখনও সন্দীপ ওকে 2 দিন ছুটি দেয়নি। টিনু সকাল থেকে উঠে রাত্রির পর্যন্ত কাজকর্ম করত। এখন ওদের বাড়িটা যেরকম দেখছো, তখন তো সে এই পজিশনে ছিল না, কিন্তু তখন যে পজিশনে ছিল, বাড়িটা পরিষ্কার তকতকে ঝকঝকে, এই ঝকঝকে তকতকে থাকতো। টিনু নিজে করত। ওদের তো কাজের লোক রাখার প্রয়োজন মনে করেননি কোনো দিন শিলাদেবী। নাহলে এতদিন এই বুড়ো বয়সেও কোনো কাজের লোক নেই, দেখতে পাচ্ছ তো? তাহলে মিলগুলো খুঁজে পাচ্ছ কিছু? নিশ্চয়ই পাচ্ছ তোমরা, নিশ্চয়ই তোমরা পাচ্ছ যারা টিনুকে ভালোবাসো, নিশ্চয়ই তোমরা পাচ্ছ। তখনও কাজের লোক ছিল না। এই মেয়েটা রীতিমতো পরিশ্রম করে সকাল থেকে অত বড় উঠোন ঝাড় দিত। প্রেগনেন্ট অবস্থাতে উঠোন ঝাড় দিয়েছে। যারা বলতো না টিনু বেলা করে ওঠে, সন্দীপই বলেছে। সন্দীপ তার বাবাকে দিয়েও ধরে বেঁধিয়ে বসুন, মানে এরম চেয়ারে জামা কাপড় পরিয়ে বসিয়ে জোর করিয়ে বলেছে। উনি কিন্তু এসবের মধ্যে নেই।
ওনাকে জোর করে এগুলো বলানো হয়েছে এই যখন পরিস্থিতি গণ্ডগোল হলো 2023 সালে অগস্ট মাসে, 17ই আগস্টের পর থেকে ওনাকে দিয়ে জোর করে সব কথাগুলো বলানো হয়েছে। আজকে কেন কৃষাণু তার মায়ের থেকে আলাদা, বুঝতে পারছো? একটা মেয়ে হয়ে ভাবো তো, একটা মেয়ের কথা হলো তো অনেক কথা, এতদিন তো অনেক কথা হলো। একটা মেয়ে হয়ে একটা মেয়ের কথা ভাবো তো, সে কি পেয়েছে ওখানে আর এখন কি পাচ্ছে। সেই মেয়েটার পরিস্থিতি কি, সেই মেয়েটা জীবনে কোথায় শান্তি পেয়েছে? তোমরাই বলো, কোথায় শান্তি পেয়েছে? না শ্বশুরবাড়িতে পেয়েছে, না বাপের বাড়িতে পাচ্ছে। ও যেখানে থাকবে সেখানে ওকে সব কিছু দিয়ে দিতে হবে, অর্থে সামর্থ্যে ওকে ক্ষয় হয়ে যেতে হবে। ও নিজের বলে কিচ্ছু এরা গুরুত্ব দিল না, আর দেবেও না। ওর নিজের বলে কিছু থাকে, এই দুই ফ্যামিলি ওকে কিন্তু সেটা জায়গা দেয়নি ভাবার যে ও একটা মানুষ, ওরও কিছু অভিমত থাকতে পারে, ওরও কিছু মতামত থাকতে পারে, ওরও কিছু পার্সোনালিটি থাকতে পারে। কোনোদিনও গুরুত্ব পায়নি। আজকে অমাবস্যাকে তোমরা সবাই দেখছো তো, দেখছো তো কি হারে তখন সন্দীপ, যে হারে সন্দীপের মা ওকে যে হারে নিংড়ে নিয়েছে টিনুকে, এখন সেম হারে অমাবস্যার পুত্র সন্তান এবং দুই পুত্রবধূ, রিতাকে ধরবো না, দুদিনের জন্য বেড়াতে এসেছে, ওকে আমি ধরবো না। ও যে পিসি পিসি করে বগল দাবা করে আছে, কারণ অমাবস্যার দল ভারী করেছে টিনুর বিরুদ্ধে, টিনুর থেকে খাওয়ার জন্য, মানে ধ্বংস করার জন্য, অর্থনৈতিক ধ্বংস করার জন্য টিনুর বিরুদ্ধে দল গঠন করেছে অমাবস্যা। তাহলে বুঝতে পারছো মেয়েটার পরিস্থিতি কোন সংকটে চলছে। যার নিজের মা তাকে দেখে না, যার নিজের স্বামী তাকে চিনল না, বুঝলো না, সেখানে নিজের শাশুড়ি মা চিনল না। শাশুড়ি মা তো মায়েরই রূপ না, একটা মেয়ে তো বিয়ের পরে শাশুড়ি মার কাছে বেশি দিন থাকে, তাই না বন্ধুরা? হ্যাঁ, বিয়ের আগের কত বছর আমরা বাপের বাড়িতে থাকি তোমরা বলো তো, বলো তো? তোমরাও তো যারা ঘর করছো সবাই, আমার এই যে যারা আছো সবাই তো আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি, নাতি নাতনি হয়ে গেছে, তাই না? একটা মেয়ে বিয়ের বাপের বাড়িতে কম সময় থাকে, শ্বশুরবাড়িতেই তার বেশি সময়টা, সারা জীবনটা শ্বশুরবাড়িতেই তাকে দিতে হয়। তাহলে এই মেয়েটা কোথায় শান্তি পেল? না তাকে শাশুড়ি মা চিনল শিলাদেবী, অথচ এই শিলাদেবী একদিন বলেছিলেন, যখন করোনার সময় শিলাদেবীকে হসপিটাল থেকে ঘরে এলো, একটা ঘরে তাকে থাকতে হতো, তখন এই টিনুই তাকে ওই ঘরে ঢুকে সেবা করত। এবং তিনি বলেছিলেন যে আমার নিজের পেটের মেয়েও করতো না এরকম তুই যা করলি। কারণ এখানেও পয়েন্ট আছে বন্ধুরা, কারণ তিনি সৌমালিকে তো ছোটোর থেকে তাড়িয়েই দিয়েছিলেন এক কথায়, তার দিদা তাকে নিয়ে গিয়ে মানুষ করেছে, সুতরাং পেটের মেয়ের সাথেও তার সম্পর্ক ছিল না কোনো দিন। সৌমালিও যে কিছু করবে সেই জায়গাটাই শিলাদেবী দেননি, এবং টিনুও যেটা করেছে তার মূল্য এই শিলাদেবী সন্দীপ দেননি, কোনো দিন দেননি। এখন পরবর্তী অধ্যায়ে বর্তমান পরিস্থিতিতে টিনুর যে মা জন্মদাত্রী অমাবস্যা, সে তার স্বামীকে তাড়িয়েছে, শাশুড়িকে তাড়িয়েছে, যে শাশুড়ি আজকে তার ছেলে বউয়ের কাছে থাকার কথা এই শেষ বয়সে, সে এখনও বাড়ির বাইরে, তাকে করে খেতে হচ্ছে। যদিও সে সেখানে সসম্মানে থাকে, দেখতে পেয়েছি যখন টিনুকে নিয়ে দিল্লি গিয়েছিল ঠাম্মি, তারা সত্যিই তাকে সম্মান দিয়ে রাখে। তাহলে ভাবো অমাবস্যা এই বয়সে স্বামী ছাড়া শাশুড়িকে সরালো, স্বামীকে সরালো, এখন তার জীবনটা কি করে কাটবে? না এই মেয়েটা কি করছে? টিনু তার মাকে খুশি রাখার জন্য যথাসাধ্য অর্থে সামর্থ্যে চেষ্টা করছে। মার শরীর যাতে কী করে ভালো থাকে, মার মন কী করে ভালো থাকে, দাদা ভাই কী করে ভালো থাকে, বৌদি কী করে ভালো থাকে, রীতা বৌদি কী করে ভালো থাকে, এবং যা ওদের দরকার সব এই টিনুর পয়সাই হচ্ছে।
ওর বৌদিও তো মাস গেলে লক্ষ্মীর ভাণ্ডারটা এখন যারা পাও অনেকেই তো পাচ্ছ বন্ধুরা, অনেকেই তো পাচ্ছ, তাই না? আমরা তো জানি আবার বেকার ভাতাও আসছে, কত কিছু সরকার দিচ্ছেন। আমি এখানে কিন্তু রাজনীতির কথা বলতে আসিনি, আমি বলছি যেটা দিচ্ছে সেটা আমরা সবাই জানি। তাহলে বৌদিকে পারতো না? ওই যে মুখের বিয়ে বাড়িতে যাওয়ার আগে কি লাগাই তোমরা জানো, এই নামগুলো তোমরা বলতে পারবে, আমি সাজিও না, আর আমার ওসব জানাও নেই ভাই। আমার বাড়িতে পুত্র সন্তান, তা বোঝোই পুত্র সন্তানরা ওইসব হ্যান ত্যান লাগিয়ে সাজার লোক আমাদের বাড়িতে কেউ নেই। ছেলের বউ আসলে হয়তো লাগাবে টাগাবে, আমাকে কিনে দিতেই হবে, 100 বার দিতে হবে। আমি আমার ছেলের জন্য যদি কিছু দিই, ছেলে যদি আমার জন্য কিছু দেয়, তাহলে তার জন্যও আমরা দেব, সেও তো আমার সন্তান না? এক মাকে ছেড়ে আরেক মায়ের কাছে আসবে, তাই না? এইটাই তো তার মা বাবার বাড়ি হবে পরবর্তী অধ্যায়ে। আমাদেরও তো সবার তাই হয়েছে, তাহলে টিনুর বেলায় কেন হলো না? কেন টিনু এত লাঞ্ছিত অবাঞ্ছিত হয়ে থাকলো সারা জীবন? কেন টিনুর ভবিষ্যৎ বলে কিছু নেই? কেন টিনুকে নিজের বাতকুল্লার থেকে ফিরে আসার পর দাদা ভাই তার বিয়ের আগে আগে মেরে তাড়িয়ে দিয়েছিল? তৎক্ষণাৎ ফোকলার হাত ধরে টিনুকে বিয়েই দিয়ে দিয়েছিল, ইললিগাল বিয়ে হয়ে গেল টিনুর। কেন এত অত্যাচার সহ্য ঝড়ঝাপটা যাচ্ছে মেয়েটার ওপর? মেয়েটার নিজের কোনো বুদ্ধি নেই, নিজের কোনো মতামত নেই, এবং সব মানুষের মতামত বুদ্ধি মানে কি বলবো, মতামত এবং বুদ্ধি প্রয়োগ করার জায়গাও থাকে না। বুঝতে পারলাম? সবার মধ্যে এই ক্যাপাসিটি, এইটাই একটা যাই হোক, ক্যাপাসিটি বলি, এই মুহূর্তে মনে আসছে না, এটা থাকে না বন্ধুরা। অনেক মানুষ আমরা ভুল করি, কিন্তু অনেক মানুষ আছে দেখবে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা ভাবনা বিচক্ষণা করে চলে। যেমন টিনুর ধরো, টিনুকে দিয়েই বলছি, যখন টিনুর মধ্যেই থাকি, টিনুর মা অমাবস্যাকেই দেখো, টিনুর শাশুড়ি শিলা দেবীকেই দেখো, এই দুজন মহিলাকেই দেখো না, টিনুর বৌদি ফরিংকে দেখো না, হোদল কুতকুতের বউ। সবার তো মতামত আছে, কিন্তু টিনুর সেটা, ও মাকে খুশি করতে ব্যস্ত, দাদাকে খুশি করতে ব্যস্ত। দাদার পেট খারাপ হয়েছে বলে ওর মা খাবারটা নিয়ে গেল পাতলা ঝোল। টিনুর ভিডিওয় অসুবিধা হচ্ছে তাতে কাউরই কিচ্ছু যায় আসে না। বৌদির কিছু দরকার হলে বিরিয়ানি খাবে, হ্যান খাবে, ত্যান খাবে, তার মা জোর করে প্রেশার ক্রিয়েট করছে টিনুকে, টিনুই দেবে সব। না তার মা দেবে, না তার বৌদি দেবে, না তার দাদা দেবে। দাদা হয়তো কোনো এক সময় একবার মিষ্টি আনলো, এই টাইপের। সবটা টিনুর ঘাড়ের ওপর দিয়েই চলছে বন্ধুরা। তাহলে তোমরা ভাবো, মেয়েটার আজকে সবাই জিজ্ঞেস করছি আমরা, প্রত্যেকের মনেই কোশ্চেন আছে যে বাবা কোথায়। খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক প্রশ্ন এটা সবার, কিন্তু তার উত্তর টিনুর তো ভাই দিতে পারবে না। এই সদুত্তর টিনু দিতে পারবে না, পারবে না। তার মা ঘাড়ে বসে আছে, তার দাদা ভাই ঘাড়ে বসে আছে, যে বোন বলে একবারও ডাকে না, যে বোনের সাথে কথা বলতে চায় না। এবং ওই ফরিং বৌদির ব্যবহার তোমরা লক্ষ্য করেছো? দিনরাত হিচ টিনুর সাথে। এই মেয়েটা একটা দুস্থ পরিবারের মেয়ে নিয়ে এসছে ওরা, তার আজকে এখানে টিনুর পয়সায় দিনরাত ভালো ভালো খাবার ছাড়া মুখে রুচ্ছে না, ভালো ভালো জামা কাপড় ছাড়া দিনরাত ঘুরতে যাওয়া ছাড়া তার হচ্ছে না। ভাবো বন্ধুরা, আজকে টিনুর কোথায় গিয়ে মেয়েটা দাঁড়াচ্ছে? এতদিন তার শ্বশুরবাড়ির লোক অত্যাচার করেছে, এখন তার নিজের মা বাপের বাড়ির লোক অত্যাচার করছে। মধ্যেখানে ফকলু চান্স পেয়েছিল অত্যাচার করার, করে নিয়েছে। এবং আরও শুনছি ফকলুর সাথে নাকি অমাবস্যার যোগাযোগ আছে, শুনছি, শোনা কথা, জানি না ভাই, জানি না, এটা জানি না, তার উপর আমি জোর দিতে পারি না। আমি নিজে যখন জানবো তখন তার উপরে আমি জোর দিয়ে দুটো বক্তব্য রাখতেই পারি, কিন্তু যেটা জানি না তার উপরে বেস করে আমি কোনো কথা বলতে পারি না। শুনছি, এটা শোনা কথা। যতটুকু ভিডিওর মাধ্যমে আমি আগেকার দিনের ভিডিওর থেকে তুলে ধরলাম, এখনকার দিনের ভিডিও, বর্তমান পরিস্থিতির ভিডিওর থেকে তুলে ধরলাম,
এবং আমি প্রথম থেকে ভিডিও টু ভিডিওই করি, এবং যতদিন পারবো বাবা লোকনাথ ঠাকুর যতদিন পারাবেন তোমাদের সামনে আসতে, নিশ্চয়ই ততদিন আমি ভিডিও টু ভিডিওর মাধ্যমে ভিডিও করে যাব এবং কন্ট্রোভার্সি করব। তাহলে আজকে তোমাদের পরিষ্কার বোঝাতে পারলাম যে মেয়েটা কতখানি অসহায়। না ওদিকেও নিংড়ে খেয়েছে, এদিকেও নিংড়ে খাচ্ছে। ওর জীবনটা মনে হয় এরকম নিংড়ানোর মধ্যে দিয়েই চলবে। তবে বাবা লোকনাথ ঠাকুরের কাছে প্রে করি ওর যেন মঙ্গল হয় এবং সুবুদ্ধি দিন। কারণ দিল্লিতে গেলেও তো ওয়েস্ট বেঙ্গলের থেকে ওকে নিংড়ে খাচ্ছে, নিংড়ে খেয়েছে এতদিন, তারপরে অত্যাচার করেই যাচ্ছে ওর মা। যেখানে জন্মদাত্রী মাই এরম ডাইনি সেজে বসে আছে বন্ধুরা, সেখানে ও কি করে ভালো থাকবে? ওর মায়ের প্রশ্রয় তো ওর বৌদি দাদাই করছে, ওর মায়ের প্রশ্রয় তো আজকে ওর বাবা ওদের ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, অত্যাচার সহ্য করতে পারেনি। ওর মার জন্য আজকে শাশুড়ি মা, বৃদ্ধ শাশুড়ি, বৃদ্ধ শাশুড়ি তাকে অন্য জায়গায় দিল্লিতে থাকতে হচ্ছে, বা কোথাও থাকেন, দিল্লিতেই থাকছেন। বুঝতে পারছো অমাবস্যা কি খতরনাক মহিলা? এবং দল পাকিয়েছে বউদের নিয়ে টিনুর বিরুদ্ধে, নিজের কন্যা সন্তানের বিরুদ্ধে, নিজের পুত্র সন্তানকে আগলে রাখছেন, তার জন্য সব যেন থাকে। মেয়েটাকে নিংড়ায় নিয়ে লাথি মেরে বার করে দেব। আমি আমার স্বামীকে শাশুড়িকে বার করেছি, আর একে বার করতে পারবো না? এ তো আমার এক চুটকি ওকে বার করে দিতে, বোঝাতে পারলাম? ওর থেকে শুধু পয়সা নেব, আমরা খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হব। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর যাবার আগে বলি গুড নাইট, টাটা।